ধ্রুব ও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে আমাদের কাজের দুটো বেসিক ক্যাটাগরি। ধ্রুব বল বলতে কি বোঝায় এবং পরিবর্তনশীল বল বলতে কি বোঝায় আসলে তোমাকে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, ধ্রুব মানে হচ্ছে, মনে করো তুমি যখন একটা কাজ করছো, দ্যাট ইজ টু সে ফিজিক্সের ভাষায় তুমি অনেক বল প্রয়োগে কোনো একটা বস্তুকে মুভ করার চেষ্টা করছো। যতক্ষণ সময় ধরে তুমি বল প্রয়োগ করছো, ফর এক্সাম্পল প্রবাবলি 5 সেকেন্ডস অর 6 সেকেন্ডস, তোমাকে ওই এন্টায়ার সময় ধরে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টের ফোর্স দিতে হবে। এর মানে হচ্ছে আমি একটা ব্লককে মুভ করছি, আমাকে 5 সেকেন্ড ধরে হয়তোবা 2 নিউটন বলই 5 সেকেন্ড ধরে এক্স্যাক্টলি হুবহু 2 নিউটন বল ধরেই হচ্ছে আমাকে এটা ফোর্স প্রদান করতে হবে। যদি এই ধরনের কেসে হয় তখন আমরা তাকে ধ্রুব বল দ্বারা কৃত কাজ বলি। যদি আমাদের এমন হয় যে কাজ যখন আমরা করছি তখন কাজ করার ওই টাইম পিরিয়ডের মধ্যে আমাদের বলের মানটা চেঞ্জ হচ্ছে, তাহলে তাকে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বলি। প্রশ্নটা দাঁড়াচ্ছে যে ধ্রুব এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের তাহলে বাস্তবিক উদাহরণ। জেনারেলি ধ্রুব বল দ্বারা কৃত কাজটা আমাদের দেখা যায় হচ্ছে যখন আমরা কোন একটা বস্তুকে অভিকর্ষজ বলের মাধ্যমে হচ্ছে নিচে মানে নামতে দিই অথবা হচ্ছে উপরে ওঠাই। কারণ আমাদের অভিকর্ষজ বলটা সবসময় ধ্রুব বল আকারে কাজ করে। সেখানে সাধারণত আমাদের অন্য কোনো হচ্ছে যে বাহ্যিক প্যারামিটারস বা বাহ্যিক হচ্ছে কোনো ধরনের ইফেক্টস নেই। কিন্তু পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ ইন রিয়ালিটি বাস্তব জগতে সবচেয়ে বেশি হয়। কারণ আমি এবং তুমি আমরা কখনোই হচ্ছে যে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টের ফোর্স দিয়ে সবসময় কাজ করতে পারবো না। আমাদের কাজের মধ্যে ফোর্সের তারতম্য হবে। তো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা হচ্ছে মোর রিয়ালিস্টিক বা বাস্তব জগতে বেশি বেশি ব্যবহার হয়। কিন্তু আমরা জানি আমরা এখন একাডেমিক পড়াশোনা করছি এবং একাডেমিক পড়াশোনায় আমাদের লেভেলে এখন আমরা এই দুটোর এক্স্যাক্ট হচ্ছে যে ব্যবহার হয়তোবা দেখবো না। আমাদের যখন ম্যাথমেটিক্যালি আলোচনা করতে হবে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, বেশিরভাগ ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই অবস্থাটা দেখবো। এবং ধ্রুব বল দ্বারা কৃত কাজ আমরা বেসিক্যালি হচ্ছে যে নরমালি যখন ম্যাথ করবো তখন দেখতে পাবো। সো আমাকে যদি কখনো বলা না হয় যে এটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, আমি এটাকে ধ্রুব বল ধরেই কনসেপ্টগুলোকে ডিসকাস করার চেষ্টা করব। সো ধ্রুব বল দ্বারা কৃত কাজের মূলত বেসিক কনসেপ্ট হচ্ছে আমাদের তিনটা। একটা হচ্ছে ধনাত্মক কাজ, ধনাত্মক, আরেকটা হচ্ছে ঋণাত্মক, এবং আরেকটা হচ্ছে আমাদের শূন্য। তাহলে আমাদের ধ্রুব বল দ্বারা কৃত কাজে আমাদের তিনটা ক্যাটাগরি আছে। কাজটা ধনাত্মক হয়েছে, কাজটা ঋণাত্মক হয়েছে এবং কাজটা শূন্য হয়েছে। কাজটা ধনাত্মক হয় কখন? খুবই সিম্পল কথা, আমরা জানি যে আমাদের এফ এস কস থিটা হচ্ছে আমাদের কাজ বোঝায়। এখানে কস থিটার মানটা যদি পজিটিভ হয় অনলি দেন হচ্ছে কাজটা ধনাত্মক হবে, বিকজ বল এবং সরণ তো সাধারণত নেগেটিভ হবে না আপাতত ইন দিস পার্টিকুলার অ্যাসপেক্ট। তাহলে এখানে আমাদের পুরো ধনাত্মক বা ঋণাত্মক হওয়ার আইডিয়াটা ডিপেন্ডেন্ট কস থিটার উপর। কস থিটার মানটা পজিটিভ না নেগেটিভ আমরা এখন সেটা বোঝার চেষ্টা করি। কস থিটার মানটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে এটাও ধনাত্মক হবে। প্রশ্ন হচ্ছে কস থিটার মানটা পজিটিভ হয় কখন? আমরা জানি কস থিটার মান পজিটিভ হয় যদি আমাদের এই থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে আমাদের কস থিটার মানটা পজিটিভ আসবে। তাহলে আমরা যদি কোনোভাবে সূক্ষ্ম কোণের মাধ্যমে হচ্ছে যে এই জিনিসটাকে নিয়ে কাজ করি অনলি দেন আমাদের কি হবে? এই কাজটা ধনাত্মক হবে। ঋণাত্মক কাজের ক্ষেত্রে তাহলে আমাদের শর্তটা দাঁড়াচ্ছে এই যে আমাদের থিটার মানটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে কি হবে? ছোট হবে। যদি আমাদের এই কেসটা হয়ে থাকে অনলি দেন আমরা বলতে পারি যে এটা আমাদের কি হবে? একটি ঋণাত্মক কাজ দাঁড়াবে। এখন প্রশ্ন হচ্ছে এটার মানটা অর্থাৎ আমাদের কাজের মানটা শূন্য কখন হয়? শূন্য হওয়ার ক্ষেত্রে আমাদের তিনটা বেসিক হচ্ছে যে সিস্টেম বা হচ্ছে তিনটা বেসিক হচ্ছে রিজনিং থাকতে পারে। নাম্বার 1 রিজন হতে পারে যে আমাদের f = 0 তথা আমরা কোনো ধরনের বলই প্রয়োগ করিনি। সো ফর এক্সাম্পল আমরা যদি বল প্রয়োগ না করি সেখানে সরণ ঘটবে না। সরণ না ঘটলে সেখানে কাজ হওয়ার কোনো কোয়েশ্চেনই আসছে না। তাহলে আমাদের যদি বল শূন্য হয় তাহলে আমাদের কোনো ধরনের কাজ হয়নি। এস যদি শূন্য হয় তাহলেও একটা সমস্যা আছে। অর্থাৎ যদি আমরা হচ্ছে যে বল প্রয়োগ করলাম একটা স্থির দেওয়ালে অনেক জোরে তুমি বল প্রয়োগ করলে বাট দেওয়ালটা কোনোভাবেই সরছে না, ইন দ্যাট পার্টিকুলার আনলেস ইউ সুপারম্যান, রাইট? ইন দ্যাট পার্টিকুলার কেস আমাদের এস এর মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি আমাদের এক্ষেত্রেও কাজের মান শূন্য। আরেকটা পসিবল কেস আছে, সেটা হচ্ছে যদি কস থিটার মান শূন্য হয়। প্রশ্ন হচ্ছে এফও আছে এসও আছে, বল আছে সরণ আছে, কস থিটার মান আবার 0 হয় কখন? কস থিটার মান 0 তখনই হয় যখন থিটা এর মান হচ্ছে এক্স্যাক্টলি 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের 0, তাহলে
এমনও হতে পারে তুমি বল প্রয়োগ করছো, সেখানে সরণও ঘটছে, কিন্তু স্টিল আমাদের বল এবং সরণের গুণফল হওয়া সত্ত্বেও cos থিটার মান 90 ডিগ্রি বলে আমাদের হচ্ছে কাজটা শূন্য আসছে। প্রশ্ন হচ্ছে সেটা কখন হয়। দেখো ফর এক্সাম্পল, একটা বৃত্তাকার পথে আমরা কোনো একটা বস্তুকে ঘোরাচ্ছি। এই বৃত্তাকার পথে যখন বস্তুটা ঘুরতে থাকে তখন আমরা বলতে পারি তার বলটা যে প্রয়োগ হচ্ছে সেই বলটা এক্স্যাক্টলি কেন্দ্র বরাবর, কেন্দ্রমুখী একটা বল থাকবে এবং স্পর্শক বরাবর তার একটি সরণ থাকবে। তাহলে বল এদিকে, সরণ হচ্ছে স্পর্শক বরাবর। যদি আমরা এইভাবে একটা বৃত্তাকার পথে কোনো বস্তুকে ঘোরাই, আমরা জানি ব্যাসার্ধ এবং আমাদের যে স্পর্শক থাকবে তারা সবসময়, একটা থিওরাম অনুযায়ী আমরা শিখেছি, অলওয়েজ সমকোণে থাকে বা পরস্পর লম্ব অবস্থায় থাকে বা তাদের মধ্যকার কোণ হয় 90 ডিগ্রি। তাহলে এই অবস্থায় আমাদের বল এবং সরণ দুটো থাকলেও আমাদের এই জায়গায় কাজের মান হবে কত? 0, একটা বিশাল বড় 0। এটার কারণটা হচ্ছে আমাদের এই জায়গায় cos থিটার মানটা 90 ডিগ্রি। তাহলে আমাদের যদি কখনো প্রশ্ন করা হয় যে এফ এবং এস বা আমাদের হচ্ছে যে একটা ঘূর্ণায়মান অবস্থায় কোন একটা বস্তু কখন হচ্ছে যে শূন্য হবে, মানে কখন কাজ কত হবে, আমরা বলবো এক্স্যাক্টলি ঘূর্ণায়মান যে কোনো বস্তুর ক্ষেত্রে কৃত কাজের মান হচ্ছে কত আসবে? 0। এবং এটা রিজন হচ্ছে আমাদের থিটার মানটা 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা খুব সহজে ধ্রুব বল দ্বারা কৃত কাজের কয়েকটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট বোঝার চেষ্টা করলাম। ধ্রুব বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে আমাদের আরো কিছু হচ্ছে যে ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, আসলে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। এই যে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, এই ধ্রুব বল দ্বারা কৃত কাজের সময় অনেক ক্ষেত্রে আমাদের একটা বিশেষ কনসেপ্ট আসে। সেটা হচ্ছে যদি আমরা কোনো বস্তুকে হাতে রেখে উপরে উঠাই, তখন আমাদের কি হবে? আমার হাতে একটা কলম আছে, আমি এই কলমটাকে এইভাবে যখন রাখছি তখন অবশ্যই কলমটা স্থির আছে। আমি যদি কলমটাকে এখান থেকে রেখে ছেড়ে দিই, ইট ড্রপস, রাইট? কেন হচ্ছে কলমটা এক্স্যাক্টলি নিচে পড়ে যায়? এটা রিজনটা খুবই সিম্পল। আমাদের কলমের উপর প্রত্যেক মুহূর্তে একটা অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করছে। আমি যদি তাকে এইভাবে ধরে রাখি, এর মানে হচ্ছে সেই মোমেন্টেও কিন্তু আমি কিছুটা হলেও বল প্রয়োগে তাকে উপরের দিকে ধরে রেখেছি। তাহলে আমি বলতে পারি যে আমার এই জায়গায় যে কিছুটা পরিমাণ বল প্রয়োগ উপরের দিকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে, সেখানে আমার প্রতি মুহূর্তে একটা বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে আমি যদি একটু আমার জিনিসটাকে আঁকার চেষ্টা করি, আমার আঁকা খুবই সুন্দর হবে না, আই গেস। আচ্ছা, কিছুটা হলে হয়েছে। তো আমি এই জায়গায় কোন একটা বস্তু দিয়ে রাখলাম। তো আমার হাত যখন এই বস্তুটাকে নিয়ে হচ্ছে যে এরকম ভাবে স্থিরভাবে দাঁড়িয়ে আছে, এখন দেখো আমি বস্তুটাকে উপরের দিকে উঠাচ্ছি, রাইট? তাহলে অভিকর্ষজ বল প্রত্যেক মুহূর্তে নিচের দিকে কাজ করছে, কিন্তু বস্তুটার সরণ হচ্ছে কোন দিকে? বস্তুটার সরণ হচ্ছে কিন্তু উপরের দিকে। তাহলে আমি বলতে পারি, যদি আমার এখানে দুটো অ্যাসপেক্ট থেকে আমি চিন্তা করি, একটা হচ্ছে অভিকর্ষজ বলের সাপেক্ষে, অভিকর্ষজ বলের সাপেক্ষে, আরেকটা হচ্ছে হাতের সাপেক্ষে, অর্থাৎ আমার, যেটাকে আমরা বলি এজেন্ট কর্তৃক কৃত কাজ, বা আমার এখানে আমি হাতের সাপেক্ষে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে অভিকর্ষজ বলের সাপেক্ষে বলটা কাজ করছে নিচের দিকে, এফ, এবং সরণ ঘটছে উপরের দিকে, বিকজ আমি বস্তুটাকে উপরের দিকে উঠাচ্ছি। তাহলে এই কেসে বল এবং সরণ কি বিপরীত দিকে না? তাহলে এখানে আমার কাজ হবে ঋণাত্মক, অর্থাৎ অভিকর্ষজ বলের সাপেক্ষে আমার এই জায়গায় কাজটা ঋণাত্মক। এখন আমি যদি জিজ্ঞেস করি যে আমার হাতের সাপেক্ষে কি হবে, আমি বল প্রয়োগ করছি উপরের দিকে, বস্তুটাও যাচ্ছে উপরের দিকে, তাহলে এই ক্ষেত্রে আমার হাতের সাপেক্ষে যদি আমি চিন্তা করি, তাহলে কাজটা হবে কি একটা ধনাত্মক কাজ, বিকজ বল এবং সরণ একই দিক বরাবর যাচ্ছে। এখন আমরা এটার একটু অপোজিট কেসটা চিন্তা করার চেষ্টা করি। অপোজিট কেসে যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো, এবার আমার হাতটা তো এদিকে আছে, আমার কেসটা হচ্ছে এরকম, বস্তুকে নিচের দিকে নিয়ে আসতে, বস্তুকে নিচের দিকে নিয়ে আসতে। আচ্ছা, যদি আমি বস্তুটাকে নিচের দিকে নিয়ে আসি, তাহলে দেখো এক্স্যাক্টলি কি হচ্ছে। বস্তুকে নিচের দিকে নিয়ে আসার সময় আমাদের আবার সেম, একটা হচ্ছে আমাদের অভিকর্ষজ বলের সাপেক্ষে
অভিকর্ষজ বলের সাপেক্ষে আরেকটা হচ্ছে আমাদের হাতের সাপেক্ষে। আচ্ছা, তো আমাদের দুটো হচ্ছে যে কেস আমরা এখানে অ্যানালিসিস করার চেষ্টা করছি, যে একটা আমাদের অভিকর্ষজ বলের সাপেক্ষে আর একটা হাতের সাপেক্ষে আমাদের এক্স্যাক্টলি কি হয়। অভিকর্ষজ বলের সাপেক্ষে যদি খেয়াল করে দেখি, আমাদের বলটা নিচের দিকে যাচ্ছে, মানে অভিকর্ষজ বল নিচের দিকে, এবং এবার আমাদের সরণটাও নিচের দিকে, রাইট? দেখো এই যে আমাদের কলমটা আমি নিচের দিকে নিয়ে আসছি, তাহলে অভিকর্ষজ বলের দিকে, আমার সরণ এই দিকে, তাহলে এই কেসে এবার কাজ হবে ধনাত্মক। কিন্তু যদি আমি এই দিক থেকে চিন্তা করি তাহলে কাজটা কি হবে? ঋণাত্মক। কারণ আমি যদি এদিকে নিয়ে আসি, আমি প্রত্যেক মুহূর্তে রেজিস্টিং ফোর্স দিচ্ছি উপরের দিকে বরাবর, রাইট? আমার হাত কিন্তু অলওয়েজ উপরের দিকে বরাবর একটা রেজিস্টিং ফোর্স দিচ্ছে এবং সরণ করছে নিচের দিকে, তাহলে এবার কাজ হবে ঋণাত্মক। এটা হচ্ছে একটা কনসেপচুয়াল আলোচনা, যে আসলে আমাদের একই অ্যাক্টিভিটি দুইজন ভিন্ন এজেন্টের জন্য ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু আমাদের কাজের সাইন কনভেনশনটা দাঁড়াচ্ছে। তাহলে এই ছিল আমাদের ধ্রুব বল দ্বারা কৃত কাজের বেসিক কনসেপ্ট। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম হয়তো, বা যে আসলে কাজের একক কি। তো কাজের একক যদি আমি এসআই এককে চিন্তা করি, এসআই এককে চিন্তা করলে কাজের একক আসবে হচ্ছে আমাদের জুল। এবং যদি আমি কাজের মাত্রা লিখার চেষ্টা করি, যে কাজের মাত্রা কত, খুবই সিম্পল কথা, আমরা জানি কাজের মাত্রা হচ্ছে নিউটন ইন্টু মিটার, সেখান থেকে আসবে। তো আমি তোমাকে ভেঙেই দেখাই, নিউটন মিটার, আবার নিউটনকে আমরা লিখতে পারি কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার সাথে আবার মিটার। তাহলে কেজির জন্য আসবে হচ্ছে আমাদের একটা এম, মিটার স্কোয়ারের জন্য এল স্কোয়ার, আর সময়ের জন্য টি ইনভার্স 2। এই হচ্ছে আমাদের কাজের মাত্রা। অনেক সময় পরীক্ষায় আমাদের অবজেক্টিভের জন্য দিয়ে দেয়। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বলতে কি বোঝাচ্ছে। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের আইডিয়াটা হচ্ছে, আমি প্রত্যেক মুহূর্তে সেম অ্যামাউন্টের ফোর্স দিচ্ছি না। ফর এক্সাম্পল, এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হতে পারে রাবার ব্যান্ড। তুমি একটা রাবার ব্যান্ডকে যখন টানতে থাকো, রাবার ব্যান্ড প্রথম দিকে টানতে অনেক সহজ মনে হয়, যখন অনেকখানি স্ট্রেচ হয়ে যায় তখন কিন্তু রাবার ব্যান্ড আস্তে আস্তে আমার হচ্ছে যার শক্তি বেশি প্রয়োগ করতে হয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, যে প্রথম দিকে আমার বলটা কম থাকে, আস্তে আস্তে বলটা বাড়তে থাকে। স্প্রিং এর ক্ষেত্রেও সেম, একটা স্প্রিংকে প্রথম দিকে টানলে খুব সহজেই হচ্ছে যেটা লম্বা হয়ে যাবে, কিন্তু যতই লম্বা হতে থাকবে ততই তোমার আরো বেশি ফোর্স দিয়ে এটাকে লম্বা করার চেষ্টা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি যে একটা স্প্রিং এর ক্ষেত্রে উদাহরণটা নেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে একটা স্ট্যান্ডের সাথে একটা স্প্রিং লাগানো আছে। এই স্প্রিংটার এখন হচ্ছে যে আমরা বের করব, যে স্প্রিংটাকে আমাদের x1 পজিশন থেকে, আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের x1 পজিশন ছিল, সো এটা x1, রাইট? আমি এটাকে x1 বানিয়ে দেই। এটাকে x1 পজিশন থেকে আমি হচ্ছে যে চেঞ্জ করে x2 পজিশনে নিয়ে আসব। তাহলে x1 থেকে x2 পজিশনে আনতে আমার এক্স্যাক্টলি কতটুকু কাজ করতে হবে। আমরা ধরে নিলাম যে আমাদের স্প্রিং ধ্রুবক, আমি এখানে লিখে দেই, স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। আমরা জানি স্প্রিং ধ্রুবক হচ্ছে বস্তুর ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, এবং স্প্রিং ধ্রুবক কে মানে হচ্ছে একক দৈর্ঘ্য মধ্যে কতটুকু বল আছে, বা একক দৈর্ঘ্য পরিবর্তন করতে কতটুকু রেজিস্টিং ফোর্স হচ্ছে স্প্রিং আমাদেরকে দেয়। তাহলে সেটা হচ্ছে আমার কি কে, এবং এটার একক হচ্ছে কি আমাদের নিউটন পার মিটার। এখন প্রশ্ন হচ্ছে আমার এখান থেকে এখানে আসলে আমরা কিভাবে জিনিসটাকে চিন্তা করবো। আমরা জানি যখনই আমাদের পরিবর্তনশীল কিছু থাকে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হয়। ইন্টিগ্রেট করার পিছনে রিজনটা হচ্ছে আমাদের এই জায়গায় সবসময় সেম অ্যামাউন্টের জিনিস থাকে না। তাহলে আমাকে খুবই ছোট্ট একটা অংশের সাপেক্ষে পরিবর্তনটাকে দেখে সেটাকে বারবার হচ্ছে যে ইন্টিগ্রেট করতে বা যোগ করতে হয়, করলে আমি এক্স্যাক্ট ভ্যালুটা পেয়ে যাই। তাহলে এই কেসে আমরা সেম কাজ করবো, আমরা এখন এটাকে ইন্টিগ্রেট করবো, এবং ইন্টিগ্রেট করার জন্য আমরা একটা কাজ করি, আমরা ছোট্ট একটা অংশ চিন্তা করি, যে এই জায়গায় আমার ছোট্ট একটা অংশ আছে যেখানে আমি এফ বল প্রয়োগে ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে পেরেছি। যে আমি এখানে কি করেছি, আমি এফ বল প্রয়োগে ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে পেরেছি। তাহলে আমি বলতে পারি যে যদি আমি এখানে ডিএফ বল প্রয়োগ করি, তাহলে খেয়াল করে দেখো আমার এখানে এরকম আসবে যে আমাদের এই জায়গায় তাহলে এফ বল প্রয়োগে ডিএক্স পরিমাণ সরণ ঘটেছে। তাহলে আমি বলে ফেলি এই জায়গায় যে আমাদের তাহলে ডিডব্লিউ এতটুকু অংশে কাজ করতে আমাদের খরচ হয়েছে এফ ইন্টু ডিএক্স, তাই নাকি না? এফ ইন্টু ডিএক্স পরিমাণ আমাদের কাজ করতে হয়েছে। এখন আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে x1 থেকে x2 পর্যন্ত, যে আমি এফ বল প্রয়োগে ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে পেরেছি। আমরা
আমরা এটাও জানি যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাই না? একটু আমরা এটা অলরেডি হচ্ছে শিখে এসেছি যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, কারণ কি আমাদের যদি এক্স পরিমাণ সরণ ঘটে তাহলে আমাদের সেই জায়গায় অবশ্যই কি হবে, আমাদের যদি এক্স পরিমাণ সরণ ঘটে তাহলে কে হচ্ছে আমাদের একক দৈর্ঘ্য বল, এক্স পরিমাণ সরণের জন্য হচ্ছে আমাদের কি, আমাদের এক্স দিয়ে যদি কে কে গুণ করে তাহলে টোটাল বলটা পেয়ে যাব। তাহলে কে এক্স ইন্টু ডিএক্স চলে আসলো। এখন দেখো আমাদের কে তো ধ্রুব, তাহলে এক্স ইন্টু ডিএক্স আমরা ইন্টিগ্রেশনের অলরেডি ফর্মুলা জানি যে এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে সেটাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে আমরা পেয়ে যাব হাফ কে এক্স স্কোয়ার, আমাদের এখানে হচ্ছে এক্স টু থেকে এক্স ওয়ান, রাইট, সরি এক্স টু থেকে এক্স ওয়ান, তাহলে এক্স টু থেকে এক্স ওয়ান পর্যন্ত। তাহলে আমরা ইন্টিগ্রেট করলে পেয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। তাহলে এইভাবে আমরা খুব সহজে হচ্ছে যে টোটাল কতটুকু হচ্ছে যে বল আমরা ডিডাব্লিউ কে ইন্টিগ্রেট করলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু পেয়ে যাব যে আমাদের টোটাল কাজ পরিবর্তনশীল বলের ক্ষেত্রে হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। এবং আমরা এইভাবে খুব সহজে হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের বেসিক কনসেপ্টটা বুঝে নিলাম। এখন তাহলে আমরা বলতে পারি যে আমাদের কাজ দুই প্রকার, ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল আসলে আমাদেরকে এইভাবে ম্যাথটাকে সলভ করতে হবে এবং ধ্রুব বল আসলে জাস্ট এফ ইন্টু এক্স দিয়ে আমাদেরকে ম্যাথটা সলভ করে ফেললেই হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের ধ্রুব পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের এন্টায়ার আইডিয়া।